রাশেদ অনুভব করতে থাকে সেই পরীটি একটা সময় জানালা দিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করে এবং তার সামনে এসে দাঁড়িয়ে আছে, মিষ্টি মিষ্টি হাসতেছে। রাশেদ চোখ খোলার জন্য চেষ্টা করে কিন্তু কিছুতেই চোখ খুলতে পারে না এবং চোখ বন্ধ অবস্থা থেকে যতটুকু দেখা যায় অল্প অল্প করে তিনি সেভাবেই দেখতে পাচ্ছে। তিনি ভাবছে হয়তো আমি স্বপ্ন দেখছি, আবার ভাবছে না এটা স্বপ্ন কীভাবে হয়, আমার তো রুমের জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি। অনেকটা এরকম স্টেজ যে আমরা যখন ঘুমিয়ে যাই তখন একটা সময় স্বপ্ন দেখি, আবার রুমের মধ্যে কে আসতেছে যাচ্ছে সেটাও ফিল করতে পারি, সেই স্টেজের আসে। তো সেই সময় পরীটি আস্তে আস্তে তার বেডের মাঝখানে এসে বসে। রাশেদ শুধু অপলক দৃষ্টিতে যতটুকু দেখা যায় দেখে যাচ্ছে, পরীটিও তার দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে পরীটি তার সুন্দরী হাত দিয়ে রাশেদের বুক স্পর্শ করে। রাশেদের মধ্যে যেন একটা বৈদ্যুতিক শক খেয়ে যায় এবং রাশেদ অনুভব করে তার পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে এবং শক করার সঙ্গে সঙ্গে রাশেদ অনুভব করে তার ভিতরের কাম শক্তিটা আরও বেশি জাগ্রত হচ্ছে। তিনি বুঝতে পারতেছে না আমি ভীতু অবস্থায় আছি নাকি আমার কাম শক্তি আমাকে গ্রাস করতে চলেছে। একটা পর্যায়ে পরীটি তার পায়ের কাছে যায়। রাশেদের পরিহিত ছিল একটা লুঙ্গি এবং ছিল খালি গায়ে, কেননা সেই সময় ছিল গরমকাল। তো স্বাভাবিকভাবেই গরমের দিনে রাশেদ লুঙ্গি পরে এবং খালি গায়ে ঘুমান্ত অবস্থায় ছিল। কিছুক্ষণ পর সে অনুভব করলো তার লুঙ্গিটি তার শরীরে নাই। পরীটি এক টান দিয়ে লুঙ্গি খুলে ফেলে এবং তিনি বুঝতে পারে না যে লুঙ্গিটা তো আমার পায়ের নিচে ছিল, আমার মাজার নিচে ছিল। তো লুঙ্গিটা সরানোর জন্য তো আমাকে উঠতে হবে অথবা আমার পাটা সরাইতে হবে। তো লুঙ্গিটা কিভাবে সেটা আরও রাশেদের কাছে আসে, রাশেদের কপালে আর একটা চুমো দেয়। এটাও সে রাশেদ ফিল করতে পারে, শীতল একটা চুমো, এবং রাশেদ খুবই শান্তি পায়। এবং কিছুক্ষণ পর পরীটা চলে যাওয়ার জন্য প্রস্তুত নেয়, কিন্তু চলে যাওয়ার আগে পরীটা রাশেদকে লক্ষ্য করে বিভিন্ন আকার আঙ্গিতে বোঝাচ্ছে, কিরে আমার সাথে যাবি? তুই যদি আমার সাথে যাস তোকে আমি রাজার হালতে রাখবো, বিশ্বাস কর তোকে আমি অনেক সুখে রাখবো। মিষ্টি মিষ্টি হাসছে আর আকার ইঙ্গিতে রাশেদকে বোঝাচ্ছে, কিন্তু রাশেদ কিছুতেই মাথা নাড়ছে না এবং রাশেদ বিতস্ত অবস্থায় আছে। কেননা রাশেদ এর আগেও জানতো যে পরীরা নাকি অনেক মানুষকে নিয়ে তাদের রাজ্যে নিয়ে যায়। তো রাশেদ ঘুমান্ত অবস্থায় আছে না জাগ্রত অবস্থায় আছে এখনও সে কনফিউজড। সে অনেকটা ভাবে যে আমি স্বপ্ন দেখছি, তো স্বপ্নের মাঝে সে মাথা নাড়িয়ে বলছে না আমি যাব না যাব না। তখন পরীটা হেসে বলে ঠিক আছে আবার দেখা হবে। এই বলে জানালা দিয়ে সে কেমন যেন একটা ধোঁয়ার আকৃতি হয়ে বের হয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর রাশেদের ঘুমটা ভেঙে যায়। তখন ঝাঁকুনি দিয়ে সে ওঠার পর সে ভাবে আসলে আমি এটা কি দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম নাকি আমার সাথে একটা বাস্তব ঘটনা ঘটে গেল। রাশেদ দেখতে পায় যে সে সম্পূর্ণরূপে উলঙ্গ। তিনি অবাক হয়ে যায়, কি ব্যাপার আমার লুঙ্গিটা কই গেল। দেখতে পায় সেই লুঙ্গিটা রুমের এক কোণায় পড়ে আছে। তখন সে দৌড়ে সেই লুঙ্গিটা নিয়ে আসে এবং সে অনুভব করে তার যে নাপাক পদার্থ, সেই পদার্থটি বেডশিট এবং তার শরীর লেগে আছে। তখন তিনি ধরেই নেয় তার স্বপ্নদোষ হয়েছে, যার ফলে সে সেই লুঙ্গি দিয়ে সে নিজেকে পরিষ্কার করার জন্য কিছু সময় নেয় এবং সে বেডশিট কিছুটা পরিষ্কার করে এবং নিজেকে পরিষ্কার করে তারপর আবারও পানি খায়। পানি খেয়ে আয়তাল কুরসি পরিধান করে এবং আয়তাল কুরসি পরার পর সে আবারও ঘুমিয়ে যায়। ঘুমানোর আগে সে চিন্তা করে যে এটা কি আসলে স্বপ্ন ছিল না বাস্তব ছিল। সে চিন্তা করে যে এটা যদি বাস্তব হয় তাহলে আমার রুমে তো কারোর আসার সম্ভাবনা নাই, কেননা আমার দরজা বন্ধ আর জানালা তো শিকের জানালা, এই জানালা ভেদ করে তো কোনো মানুষের পক্ষে আসা সম্ভব না। আর পরী কীভাবে আসবে? এসব তো বানোয়ার কথা হতে পারে, পরী জিন এগুলো বলতে তো কিচ্ছু নেই। এভাবে ভাবতে ভাবতে সেই রাত্রে সে ঘুমিয়ে যায়। যথারীতি সকালবেলা সে জাগ্রত হয় এবং সকাল 7টা-8টার দিকে ঘুম থেকে ওঠে এবং ওঠার পর তিনি তার টিউবওয়েলে যায় এবং সেখানে ফরজ গোসল করে। অনেকটা তিনি লজ্জাই পাচ্ছিলেন, কেননা তার বাবা মা এবং তার দাদা দাদি ছিল এবং একটা ছোট বোনও ছিল। তো সবার সামনে যে সকালে গোসল করাটাও একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। বন্ধুরা, যে ঘটনাটি এত সময় বললাম এই ঘটনাটা লিখে পাঠিয়েছে শফিক ভাই আমাদেরকে। তো তিনি তার পরিচয় গোপন রেখেছেন। বন্ধুরা, এরপরে যে ঘটনাটা ঘটে সেটা আসলে অস্বাভাবিক ঘটনা আপনারা বলতে পারেন। আপনারা শুনতে থাকেন, বুঝতে পারবেন পরবর্তীতে এই রাশেদের সাথে কি কি ঘটনা ঘটে। তো তখন রাশেদের বয়স ছিল 18 কি 19। তিনি সামনে এইচএসসি পরীক্ষা দিবে। পক্ষান্তরিতে পরের দিন রাত্রে যথারীতি রাত্রের খাবার সে খায়, খাওয়া দাওয়া করে। তার আগে বলে নেই বন্ধুরা, এই ঘটনাটি ঘটে আনুমানিক 1999 বা 2000 সালের দিকের ঘটনা। তো সেই সময় রাত্রে পড়াশোনা করার পর একটা পর্যায়ে সে
আবারও ঘুমিয়ে যায়। পরের দিন রাত্রে আবারও সে ঘুমিয়ে যায় এবং তার কিন্তু ওই যে আগের দিনে যে এত বড় একটা ঘটনা তার সাথে ঘটে গেছে, তার কিন্তু কিছুই মনে নাই। কেননা ছেলেদের কিন্তু এরকম হয়, স্বপ্নদোষ হয়ে যায়। এবং স্বপ্নদোষ হওয়ার সময় তো আপনারা জানেন বিভিন্ন কাল্পনিক একটা চিন্তা স্বপ্নের মধ্যে আসে, সেটাকে কেন্দ্র করেই আসলে অর্গাজমটা হয়ে যায়, অর্থাৎ নাপাক যে পদার্থটা এটা বের হয়। তো স্বাভাবিকভাবে তিনি ভাবছে যে এটা একটা স্বপ্ন, এটা আর কিছু নয়। তো সেই রাতে সে অনেকক্ষণ পড়াশোনা করার পর আনুমানিক রাত 11টা-12টার দিকে শুয়ে পড়ে। যথারীতি তার জানালাটাও খোলা, কেননা তখন তো বিদ্যুৎ ছিল না এবং প্রচণ্ড গরম। এত গরমের মধ্যে তো জানালা আটকানো থাকে না সাধারণত। সেই সময় সবাই দেখা যায় তো বাড়ির বাইরে ঘুমাতো। তো তিনি জানালাটা খুলে দিয়ে যথারীতি আবারও ঘুমিয়ে পড়ে। জ্যোৎস্না রাত, চাঁদের আলো রুমের মধ্যে প্রবেশ করছে। তিনি কিছুটা পড়া মনে মনে রেখে ঘুমিয়ে যায়। ঠিক রাত আনুমানিক 2:30 বা 3টার দিকে সে অনুভব করে, স্বপ্নের মাঝেই অনুভব করতে থাকে যে আবারও সেই পরীটি তার জানালার ওপাশে ঠিক বাঁশবাগানের সামনে দাঁড়িয়ে আছে এবং হাসতেছে। তিনি চোখ খোলার জন্য আবারও চেষ্টা করতেছে, কি আমার জানালার পাশে এত সুন্দরী একটা নারী দাঁড়িয়ে আছে। চোখ খোলার জন্য চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই চোখটা খুলতে পারে না। মানে চোখ না খুলতে পারলে কি হবে, অল্প অল্প আবসা আবসা দেখতে পায় যে একটা সুন্দরী নারী আবারও তার জানালার দিকে এগিয়ে আসতেছে এবং কিভাবে যেন সেই জানালা ভেদ করে মুহূর্তের মধ্যে তার রুমের মধ্যে প্রবেশ করে। আবারও সে ভয় পেয়ে যায়। সে এবার ভাবে যে কী ব্যাপার, গত রাতেও তো আমার সাথে এরকম হয়েছে, আজ রাতেও এরকম হচ্ছে, আমি কি এখনও স্বপ্ন দেখছি নাকি আসলে এটা বাস্তব। সে 50% ঘুমান্ত অবস্থায় এবং 50% জাগ্রত অবস্থায় এরকম স্টেজে দেখতে পায় নারীটি আবারও তার সামনে আসে, আবারও সে মুচকে মুচকে হাসে। এবার নারীটি প্রথমেই তাকে বলে, কিরে আমার সাথে যাবি, আকার ইঙ্গিতে বোঝায় আমার সাথে চল, তোকে অনেক সুখে রাখবো, অনেক শান্তিতে রাখবো। রাশেদ সেই অবস্থাতে মাথা নাড়াতে থাকে এবং বলতে থাকে, না না। রাশেদও কথা বলতে পারতেছে না, কিন্তু বোঝাচ্ছে যে আমি যাব না। তখন ইতিমধ্যে তার একটা ফ্রেন্ড ছিল রিপন, তার সাথে বলল যে আসলে রিপন, কোনো পরে কি কোনো মানুষের কাছে আসতে পারে, যৌন হয়রানির কোনো কিছু করতে পারে? তখন রিপন বলল, না, আমার জানা মতো তো এরকম ঘটনা আমি কোথাও শুনিনি, তবে অনেক সময় গল্পে শুনতাম, বুঝছিস। তখন রাশেদ বলে, হ্যাঁ তাই তো, এরকম ঘটনা তো ঘটতেই পারে না, আর জিনপরি বলতে তো কিছু নেই। তখন রিপন বলে, হ্যাঁ আমি তাই জানি যে জিনপরি বলতে কিছু নেই, যেহেতু আমরা সায়েন্সে ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে, তো আমরা তো সায়েন্সে এগুলো কিছু পাইনি। তখন ভাবেন যে না, আজকেও হয়তো বা স্বপ্ন দেখেছি, তো এটা নিয়ে আমাদের এত চিন্তিত হলে চলবে না। তখন সেই দিন বিকেলবেলা মোটামুটি সবার মনোযোগ সহকারে খেলাধুলা করে এবং বাড়িতে চলে আসে। এবং যথারীতি যেহেতু এইচএসসি পরীক্ষা, তো তিনি যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে, পড়াশোনা করার পর একটা খাওয়া দাওয়া করার পর আবারও পড়তে বসে। আনুমানিক রাত 12টার দিকে শুয়ে পড়ে, কেননা সকালবেলা উঠতে হয়, উঠে আবার পড়াশোনা করতে হয়। তো 12টার দিকে শুয়ে পড়ে। তিনি চিন্তা করে যে এবার হয়তো আমার সাথে কোনো কিছু ঘটবে না, কেননা হয়তো আমি পড়তে পড়তে খুবই ক্লান্ত ছিলাম বেশ কয়েকদিন, যার কারণে হয়তো বা আমি এই জিনিসটা হ্যালোসিনেশন হয়তো আমি দেখেছি, ঘুমন্ত অবস্থায় হ্যালোসিনেশন দেখেছি, যেটা আমার সাথে ঘটেছে, আজ হয়তো এমন কিছু ঘটবে না। তিনি 100% কনফিডেন্স। এবং সেই সময় তিনি সব কিছু বাতি ছিল, বাতিটা নিভিয়ে তারপর তিনি শুয়ে পড়ে। তো শুয়ে পড়ে আনুমানিক আবারও রাত 2:30 থেকে 3টার দিকে সে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দেখছে সেটা সে অনুভব করতে পারে না। তবে সে ফিল করতে পারে যে আবারও সেই পরীটি জানালার পাশে আসে এবং জানালা ভেদ করে তার সামনে আসে, তাকে একটা চুমো দেয়। তিনি চিন্তিত হয়ে যায়, আসলে এটা কে, এই অসম্ভব সুন্দরী নারীটি আমার রুমে কিভাবে আসলো আর কেনই বা আসলো। তখন সেই চিন্তাটা করতে করতে আবারও ঘুম থেকে লাফিয়ে ওঠে। এবার সে দেখে পুরো বিছানা ভিজে গেছে ঘামে। এবার তিনি অস্বাভাবিক ব্যবহার শুরু করেছেন, না এটা তো আসলে স্বপ্ন হতে পারে না, তাহলে কি এটা বাস্তব? আর এটা বাস্তব হলে আমি তখন কেন বুঝতে পারলাম না। আবারও সে দেখে তার পরনে কোনো লুঙ্গি নাই, লুঙ্গি দেখে রুমের কোনো একখানে পড়ে আছে। আবারও সেই লুঙ্গি দিয়ে সে নিজেকে পরিষ্কার করে এবং যথারীতি ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যথারীতি আবারও গোসল করতে যায়। এবার সত্যি সে লজ্জিত। বন্ধুরা, এইভাবে প্রতিনিয়ত টানা 1 মাস ঘটনা ঘটতে থাকে। প্রত্যেক দিন তার সাথে এই সহবাসের কার্যক্রম পরিটি চালিয়ে যায়। রাশেদ একটা পর্যায়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ঘুমও ঠিক মতো হয় না, পড়াশোনা তো হচ্ছে না এবং সে খুবই চিন্তিত হয়ে যায়। এবং বন্ধুরা, এখানে একটা কথা বলে নিই, সে 3-4 দিন এরকম গোসল করার পর এরপর থেকে সে আর সকালবেলা গোসল করে না। কেননা সে তো ওই লজ্জায় লজ্জিত যে প্রত্যেক দিনে আমি গোসল দিচ্ছি, তাহলে আমার বাবা মা ভাববে কি।
তারপর থেকে সে গোসল দেওয়া বন্ধ করে দেয় এবং দেখা যায় যে তার ঘুমও হতো না এবং যে সময়টাতে পরীটি আসবে তার আগে তিনি ঘুমিয়ে যায় এবং তারপরে সে যখন কাজ শেষ হওয়ার পর ঘুম থেকে জাগ্রত হয় তারপরে সে আর ঘুমাতে পারে না। একটা পর্যায়ে তার দাদা তার কাছে যায় এবং যে তাকে নিয়ে একদম খোলামেলা পরিবেশে বলে চল আমার সাথে একটু হেঁটে আসি। তারপর একটা মনোরম পরিবেশে যে তারা দুজন বসে এবং তার দাদা জিজ্ঞেস করে যে রাশেদ, তোর কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে বল, তোর বয়স তো আমরা পার করে আসছি, কোনো ভয় নেই, আমি তো তোর দাদা রে, আমাকে লজ্জা পাওয়ার কি আছে, বল না। তখন রাশেদ বলে দাদু আমার কোনো সমস্যা নাই তো, আমি কি বলবো তোমাকে। তো বলে তোর শরীরে এইভাবে শুকিয়ে যাচ্ছে আর 1 মাস যাবত দেখতেছি তুই তো একদম অমনোযোগী হয়ে যাচ্ছিস। আগে কত সুন্দর পড়াশোনা করতি, এখন পড়াশোনা করিস না, খেলাধুলা করিস না, তোর বন্ধুবান্ধব তোকে ডাকতে আসে তাও তুই যাস না, সারাদিন নিজেকে একা একা রাখিস, কারোর সাথে কথা বলিস না। এভাবে চলতে থাকলে তো বাবা তুই শেষ হয়ে যাবি রে। তখন রাশেদ বলে দাদু আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক হয়ে যাবো, সমস্যা নেই। তখন বলে না তুই বল, আমি জানি তোর সাথে কিছু একটা হচ্ছে, তুই আমাকে বল তোর সমস্যাটা কি, তোর কি বিয়ে করা দরকার রে, বিয়ে করতে চাস, আরে আমাকে বল, আমি তো দাদা না। তখন বলে কি বলো দাদু, আমি আমার সামনে পরীক্ষা, আমি ছোট মানুষ, আমি বিয়ে করবো কেন। তখন রাশেদ অনেক কথা বলতে বলতে একটা পর্যায়ে বলেই ফেলে যে দাদু আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে, জানি না তোমরা বিশ্বাস করবা কিনা। তখন বলে কি হয়েছে তোর সাথে, বলে যে প্রত্যেক রাতে একটা সুন্দরী পরী আমার রুমে আসে, আসার পর আমার লুঙ্গিটা টান দিয়ে খোলার পর আমার সাথে অনৈতিক কাজটা করার পর আবারও আমাকে রেখে চলে যায় এবং যাওয়ার আগে আমাকে বলে তুই কি আমার সাথে যাবি, এরকম বোঝায়। কিন্তু আমি তখন আসলে বুঝতে পারি না যে আমি ঘুমান্ত অবস্থায় আছি না জাগ্রত অবস্থায় আছি, আমি এটা ফিল করতে পারি না। তবে আমার কাছে আমি যখন ঘুমাই মানে আমার সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন ঘুমান্ত অবস্থায় আমি বুঝতে পারি যে আমি জাগ্রত আছি। তখন মনে হয় যে হ্যাঁ আমি জাগ্রত আছি, আমি চোখ খোলার চেষ্টা করি দাদু, কিন্তু আমি আসলে চোখ খুলতে পারি না। আবার যখন সেই জিনিসটা চলে যায় এবং আমি যখন ঘুমটা ভেঙে পর আমি যখন চিন্তা করি যে এটা আমার সাথে কী ছিল, তখন আমার কাছে মনে হয় যে না এটা স্বপ্নই ছিল। আসলে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে আসলে এটা আমার মেন্টালি সমস্যা নাকি এটা বাস্তব, আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমার অনেক বন্ধুদের বলছি যে এরকম ঘটনা ঘটে কিনা, তো তারা বলছে যে না এরকম ঘটনা তো ঘটে না। তো এলো দাদু, এখন আমি কি করবো, আমি কিছু বুঝতে পারতেছি না, এটা কি আসলে সত্য, তুমি বলো তো এরকম ঘটনা ঘটে। তো দাদু আর কথা বলে না, চুপ হয়ে যায়। যে বলছে বোকা, তুই তো আমার সাথে এর ঘটনাটা আগেই বলতে পারতি, তুই এত দেরি করলি কেন, তোর শরীরের অবস্থা দেখছিস কি অবস্থা হচ্ছে, তোর ডেলি দিনে এই কাহিনী হচ্ছে, অন্ততপক্ষে কবিরাজ তো আমরা দেখাইতাম, এটা সত্য মিথ্যা পরের বিষয়, কিন্তু তোর সাথে ফিজিক্যালি যেটা হচ্ছে তুই তো এটা অ্যাফেক্টেড এবং তুই তো দেখ তোর শরীরের অবস্থা কি, এটা কি তোর সাথে প্রতিদিন হচ্ছে না। তখন রাশেদ বলে হ্যাঁ দাদা আমার সাথে প্রতিদিন হচ্ছে, আমি লজ্জায় আর গোসলই করি না এখন। তখন তোর দাদু বলে যে আমি যেটা সন্দেহ করছিলাম সেইটাই, আমি তোরে বারবার আগে আগে বুঝাইছি, অনেকবার সিগন্যাল দিছি যে কোনো ঘটনা ঘটলে আমার সাথে বলিস, তোদের বয়স তো আমরা পার করে আসছি, তোরা কেন যে আমাদের সাথে ফিরে হোস না, আমি তো তোর দাদু রে। তো রাশেদ বলে দুঃখিত দাদু আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো ভাবছি যে এটা একটা নর্মাল বিষয়, তাই আমি আসলে তোমাদেরকে জানানোর জন্য কিছু মনে করি নাই, যা হয়তো জানালে কি ভাববা না ভাববা। তো যাই হোক সেই দিন তারা বাসায় চলে আসে। এরপর রাশেদ আর কারোর সাথে কথা না বলে তার রুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু তার দাদু তার বাবা মাকে ডাক দেয় এবং ডাক দিয়ে বলে যে তোমাদের ছেলের সাথে এই ঘটনা ঘটে যাচ্ছে, তোমরা তোমাদের ছেলেদের খোঁজ খবর রাখো কিছু, তোমার ছেলের কি হাল দেখছো, এমনি এমনি এই হাল হয়েছে, এই হালের পেছনে এই ঘটনাটা ঘটতেছে প্রত্যেক দিন, এখন কি করা যায়। তার বাবা মা প্রচণ্ড রকমের চিন্তিত হয়ে যায়, সামনে তার এইচএসসি এক্সাম, তার ছেলে কিনে কত আশা, আর এই সময় এরকম একটা ঘটনা তার সাথে ঘটে যাচ্ছে। তার দাদু বলে চিন্তার কোনো কারণ নাই, আমি দেখি আমার পরিচিত একটা বন্ধু আছে, সে আবার কবিরাজ, সে অনেক জিনবুত তাড়িয়েছে, তার সাথে পরামর্শ করি দেখি সে পারবে কিনা, যদি সে পারে তাহলে তাকে নিয়ে আসি। ইতিমধ্যে রাশেদ কিন্তু তার সাথে যে ঘটনাটা ঘটতেছে এই ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, এভাবে 2-1 দিন যায়, সেই দাদু তার কবিরাজকে খোঁজার জন্য তার বাড়িতে যায়, সেখানে যাইতেই 1 দিন সময় লাগে। সেই সময় তো আসলে গাড়ি ঘোড়া তেমন ছিল না। একটা পর্যায়ে সে তার কবিরাজের বাসায় যায় এবং যাওয়ার পর বলে যে এই অবস্থা, আমার নাতির সাথে এরকম ঘটনা ঘটতেছে। তখন কবিরাজ বলে যে হ্যাঁ এরকম ঘটনা সত্য হতে পারে, এরকম ঘটনা আমি কখনো এর আগে ফেস করি নাই, তবে এটা সত্য হতে পারে, তো চলো তোমার বাড়িতে যাই, দেখা যাক কি হোক। তো পরের দিন তারা বাড়িতে আসে, আসার পর রাশেদের সাথে কবিরাজের কথা হয়। তখন রাশেদের কবিরাজ বলে যে বাবা তোর সাথে কি এগুলো ঘটতেছে, বলে হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না, এই 2 দিনের মাঝেও হয়েছে এবং প্রতিদিন একই ঘটনা রিপিটেড হয়, একই কাজ রিপিটেড। পরিটি জানালার সামনে আসবে, মুসকি মুসকি হাসবে, একটা বোড়া জানালার ভিতর দিয়ে রুমে আসবে, আসার পর আমাকে ইশারা দিবে যে আমার সাথে যাবি, চল যাই,
তো এরকম ঘটনা ঘটার পর একটা পর্যায়ে সে নিজে উলঙ্গ হয় এবং আমাকে উলঙ্গ করে এবং একটা পর্যায়ে তার শারীরিক চাহিদা আমার সাথে মেটানোর পর আবার সে চলে যায়। তখন কবিরাজ বলে, তুই চিন্তা করিস না, দেখতেছি বিষয়টা কি করা যায়। ওর দাদার বন্ধু মানে কবিরাজ ওরা দাদাকে বলে যে তুই আমাকে একটা দিন সময় দে 24টা ঘন্টা, এটা একটু রিসার্চ করে তারপরে আমি অ্যাকশনে যাব। তো সেই রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে, রাশেদও শুয়ে পড়ে। তো সেই রাতে কবিরাজ বলে যে তুমি কি একাই থাকো? বলে হ্যাঁ আমি তো একাই থাকি। বলে যে তোমার তো একা থাকা যাবে না, তোমার একা থাকা যাবে না, তুমি এক কাজ করো, তুমি তোমার দাদার সাথে থাকো। তখন তার দাদা তার সাথে ঘুমায়। বন্ধুরা সেই রাত্রে একটা কঠিন একটা ঘটনা ঘটে যায় তার দাদার সাথে। তো দাদা তার সাথে ঘুমিয়ে যায় এবং একটা পর্যায়ে আবারও রাত 2:30 বা 3টার দিকে সে অনুভব করে পরীটি তার জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে। এইবার আর পরীটা মিষ্টি মিষ্টি হাসতেছে না। এতদিন কিন্তু প্রত্যেকবার মিষ্টি মিষ্টি হাসি দিছে, অসম্ভব রকমের সুন্দরী নারীটি হাসি দিয়েছে। এবারও সে সুন্দর নারীর আকৃতিতেই আসছে, কিন্তু এবার সে হাসতেছে না, তার রূপ দিয়ে যেন আগুন ছড়তেছে এবং খুবই সে রাগান্বিত। এই নিয়ে দেখে রাশেদ এবার আরও ভয় পেয়ে যায়। এর আগে অতটা ভয় পাইতো না, কেন প্রতিদিন একই ঘটনা, কিন্তু এবার কিন্তু মুভমেন্টটা আলাদা এবং পরীটি খুবই রাগান্বিত এবং সে জানালা দিয়ে আসার পর আবারও তার সামনে দাঁড়ায় এবং তার ইশারায় বোঝায় যে তুই খুব বড় অপরাধ করে ফেলছিস। আমি তো আগেই বলেছি তোর সাথে যেন কেউ ঘুমাতে না পারে, তুই কাকি নিয়ে ঘুমাইছিস, এখন কি আমি একে মেরে ফেলবো? তখন রাশেদ ঘুমন্ত অবস্থায় মাথা নেড়ে বলে না 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 প্লিজ প্লিজ, মানে অনুরোধ করে। তখন বলে ঠিক আছে। তো সেই পরীটি একটা পর্যায়ে দেখে তার দাদুকে ধরে একদম উঁচু করে ফেলে এবং তার দাদু এমনভাবে ঘুমাচ্ছে একটা মরা লাশ, তাকে যদি দুপাশ থেকে ধরা হয় সে যেমন কুঁচকে যায় না, একদম স্ট্রেটলি সোজা থাকে, ঠিক সেভাবে আছে। এবং পরীটি 2 হাত দিয়ে তার দাদুকে নেওয়ার পর একটা পর্যায়ে দেখেছে তার দরজাটা খোলে পরীটি এবং খোলার পর বাইরে নিয়ে যায়। রাশেদ ঘুমন্ত অবস্থায় খুবই চিন্তিত হয়ে যায় যে আমার দাদুকে কোথায় নিয়ে যাচ্ছে। সেই রাত্রে সে জাগ্রত হয় না এবং সে ঘুমন্ত অবস্থায় আবারও সে ঘুমিয়ে যায়। ঠিক ফজরের আজান দেওয়ার পর সে জাগ্রত হয়, হওয়ার পর সে লাফিয়ে উঠে দেখে তার শরীরে কোনো কাপড় নেই, বীর্যটা তার বেডশিটে লেগেছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে তার দাদুটা আসলে এবার তার পাশে নেই। সে চিন্তিত হয়ে যায় যে সে দাদু কোথায়। দরজা খুলে যায় এবং চিৎকার করে যে আমার দাদু আমাকে খুঁজে পাচ্ছে না। সবাই বের হয় যে তোর দাদু কোথায় গেল। তখন বলে আমি তো কিছু বলতে পারতেছি না, এই ঘটনা আমার সাথে ঘটছে। তখন কবিরাজ বলে কি বলিস, তুই আমাকে ডাকবি না? বলে যে আমি তো জাগ্রতই ছিলাম না, আমি তো ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি। তারপর সেই অন্ধকার অবস্থায় যেহেতু ফজর আজান দিয়েছে মাত্র, তারপরে সে তার দাদুকে খোঁজার জন্য সবাই চারদিকে ছুটে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালবেলা সবাই খোঁজাখুঁজি করে এবং কেউ একজন এসে বলে যে বাঁশবাগানের পিছনে একদম ময়লার স্তূপের মধ্যে একজনের মাথা দেখা যাচ্ছে, দেখো তো এটা তোমার দাদুই তো হবে। তখন তারা সেখানে দৌড়ে যায়, দেখে যে তার দাদু ওই বাঁশবাগানের পিছনে ময়লার স্তূপের মধ্যে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপর সকলে মিলে তার দাদুকে ধরাধরি করে নিয়ে আসে এবং মুখে পানি দেয়, ছিটিয়ে দেয় এবং কিছুক্ষণ পর তার দাদুর জ্ঞান ফিরে। এবং জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হয় যে তুমি কিছু বুঝতে পেরেছো কিনা? তার দাদু বলে না তো, আমি কোনো কিছুই বুঝতে পারিনি। এই যে আমার ঘুম ভাঙলো, আমার তো মনে হচ্ছে যে সেই যে আমি রাতে ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম, এর ভিতরে আমার সাথে কি ঘটেছে আমি কিছুই বলতে পারবো না। তো তারপর থেকে রাশেদের সাথে আর কেউ ঘুমানোর সাহসও করে না, ইভেন তার বাবা মাও তার সাথে ঘুমাচ্ছে না। হয়তো তার ছেলের সাথে অনেকে কাজ চলতেছে, কিন্তু কেউ যদি ঘুমিয়ে যায় তাকে তো পরীটা মেরে ফেলতে পারে, এই ভয়ে তারপর সাথে আর কেউ ঘুমাচ্ছে না। তখন কবিরাজটি বলে যে আমি যা বোঝার বুঝতে পারছি, এখন অ্যাকশন আমি নেব, তবে এর জন্য আমার একজনকে দরকার। আমার একটা গুরু আছে, সেই গুরুর কাছে যেতে হবে এবং সেই গুরুকে নিয়ে আসতে হবে, এই কাজ আমি একা পারবো না। তখন ওর দাদা বলে ঠিক আছে তুই দ্রুত যা, আজকের মধ্যে তোর গুরু ওনাকে নিয়ে আয়, নিয়ে এসে তাড়াতাড়ি এই সমাধানটা করে দে। তখন ওর দাদার বন্ধুটা সেই দিনই চলে যায় তার গুরুর কাছে, ওনার গুরুকে নিয়ে আসে, নিয়ে এসে বলে যে এই কাহিনী। তো ওনার গুরু বলে যে আচ্ছা আমি বিষয়টা দেখতেছি কি করা যায়। তো তখন বলে যে এর রুম কোনটা আমাকে দেখিয়ে দাও। তো তখন কবিরাজ সাহেব তার এবং কবিরাজের ওস্তাদ মিলে রুমে যায় এবং রুমের চারপাশে ঘোরাঘুরি করে এবং রুমের ওই যে জানালা আছে, জানালার পিছনে যে বাঁশবাগান আছে সেখানেও যায় এবং চারপাশে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিক করে। এবং এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয় রাশেদের শরীর থেকে রক্ত নেওয়া হয়, তারপর সেই পরীর নামে কি যেন হাবিজাবি বলে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়, অর্থাৎ পরীটা যদি রুমে আসে সে আর প্রবেশ করতে পারবে, এরকম একটা ব্ল্যাক ম্যাজিক করে। এইভাবে বলে যে রাশেদ তুই আজ ঘুমিয়ে যা, আজকে দেখা যাক কি হয়।
তো পরের দিন রাত্রে রাশেদ আবার ঘুমিয়ে যায় এবং ঠিক আনুমানিক 2:30 বা 3টার দিকে পরীটি আসে। এবার আর সেই পরীটি জানালা দিয়ে ঢোকার চেষ্টা করতেছে না, কিন্তু চোখ দিয়ে আগুনের মতো রক্ত ঝরতেছে এবং কিছুটা ভয় দেখাচ্ছে রাশেদকে। এবং পরীটি এই প্রথম কথা বলে যে রাশেদ, তোদের এই কার্যক্রম বন্ধ কর, না হলে কিন্তু আমি তোকে তুলে নিয়ে যাব। আমি বলে দিচ্ছি, তোর পরিবারে কেউ বাঁচতে পারবে না। ভালোই বলোই, তোর রুমে কি করছিস এগুলো নষ্ট করে দে, আমি কিন্তু তোর রুমে ঢুকতে পারতেছি না। এগুলো পরীটি চলে যায় এবং রাশেদ পরের দিন তার কবিরাজ দাদুর সাথে শেয়ার করে যে দাদু, এই বিষয়টা আমার সাথে ঘটে গেছে, পরীটি তো আমাকে হুমকি দিয়ে গেছে, এর একটা আমার সাথে কিছু করে নাই। এই প্রথম দীর্ঘদিন পর তার সাথে পরীটি শারীরিক সম্পর্ক করতে পারে না। তো রাশেদের পরের দিন মোটামুটি একটা ভালো ফিল হয় যে প্রথম নাপাক পদার্থ সকালবেলা তার শরীরের সাথে লেগে নাই। মোটামুটি সে ভালো ফিল করে। কবিরাজটি বলে যে তোর কিছু হবে না, সমস্যা নাই, যতই হোক কিছু সমস্যা নাই, আর এই ফাঁদটা আমরা পেতে রাখছি, পরীটা ঢুকলেই আমরা তাকে আটকে ফেলবো। তখন এইভাবে চলতে থাকে। 2-1 দিন পরীটা আর তার কাছে আসে না এবং রাশেদ আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দেয়। আবারও যথারীতি খাওয়া দাওয়াটা তার পরিমাণটা বাড়তে থাকে এবং কবিরাজ এবং কবিরাজের শিষ্য বলে যে ওনার দাদুকে বলে যে পরীটি আর আসবে না। 3-4 দিন তো হয়ে গেল, পরীটি আর আসবে না, কারণ ওই বুঝতে পারছে এই রুমে আসলে সে আটকা পড়ে যাবে। আর আমি রাশেদের কিছু তাবিজ দিয়ে যাচ্ছি, আর ক্ষতি হবে না ইনশাল্লাহ, আমি বাড়িটা বন্ধ করে দিয়ে যাই। এইভাবে রাশেদ মোটামুটি আস্তে আস্তে সুস্থ হতে থাকে এবং কবিরাজরাও চলে যায়। কিন্তু বন্ধুরা, ঘটনা এখানে শেষ হলেই পারতো। ঘটনাটা ঘটে তার ঠিক 15 দিন পর, অর্থাৎ তার এইচএসসি পরীক্ষার 15 দিন আগে, এবং কবিরাজ যাওয়ারও 15 দিন পর ঘটনাটা ঘটে। একদিন রাত্রে সে শুয়ে আছে এবং সে দেখতে পায় সেই পরীটি আরও বেশ কয়েকজন নারী নিয়ে তার সামনে হাজির হয়। অর্থাৎ প্রথমে সেই বাঁশবাগানের কাছে আসে এবং বেশ কয়েকটা তার সঙ্গী ছিল, সেই সঙ্গী মিলে তার রুমের চারপাশে ঘুরতে থাকে। একজন আরেকজনের কাঁধে হাত রেখে রুমের চারপাশে ঘুরতে থাকে এবং কি যেন বলতে থাকে। এবং 8 থেকে 10 মিনিট তার সঙ্গীরা তার চারপাশ দিয়ে ঘোরে, মানে রুমের চারপাশ দিয়ে ঘোরে এবং সে অনুভব করে। এবং একটা পর্যায়ে তার রুমটা কেঁপে ওঠে। যখন সে কেঁপে ওঠে তখন সে বুঝতে পারে তার সাথে কিছু একটা হতে চলেছে। আবারও পরীটা তার রুমের মধ্যে প্রবেশ করে। তখন সে ভাবে, কী ব্যাপার, আমার সাথে তো এরকম ঘটনা হওয়ার কথা না, কবিরাজ দাদু বলেছে, তাহলে পরীটা আমার রুমে প্রবেশ করলো কীভাবে? পরী এইবার আর তার সাথে কোনো অনৈতিক কাজ করে না, একদম পরীর সাথে এবং তার পরীর সাথে আরও যে সঙ্গীগুলো ছিল সেগুলোও তার রুমে প্রবেশ করে এবং সবাই মিলে রাশেদকে ধরে দরজা খুলে বাইরে যায়। যাওয়ার পর আকাশের দিকে উঠতে থাকে। ইনে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। স্বপ্নের অবস্থায়, ঘুমন্ত অবস্থায় সে তখনই সেন্সলেস হয়ে যায়। অর্থাৎ পরীরা মিলে এসে তাকে তুলে নিয়ে যায় তাদের রাজ্যে। পরের দিন সকালে হুলুস তুলুস কাণ্ড, যে কি রাশেদকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রাশেদ কই? রাশেদকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজাখুঁজি শুরু করে, কোথাও রাশেদকে পায় না। আবারও তার কবিরাজদেরকে খবর দেয়। কবিরাজরা আসার পর বলে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সে কি ঘটনা? যে পরী রাশেদকে নিয়ে গেছে। তখন তার দাদা বলে যে এরকম ঘটনা কেন হলো? এবং তার কবিরাজ দাদা বলে যে এরকম ঘটনা তো ঘটার কথা না, আমার কবিরাজের জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই, আমি একটা কাজ করে দিয়ে গিয়েছি, সেই কাজটাকে ভেঙে যায়। এটা খুব শক্তিশালী একটা পরী এবং পরীর দল। তবে চিন্তা করবেন না, আমি চেষ্টা করব তাকে নিয়ে আসার জন্য, আমি চেষ্টা করব সেজন্য দ্রুত দিয়ে যায়। তো কবিরাজ খুব চেষ্টা করে, মানে খুবই চেষ্টা করে যে তার রাশেদকে নিয়ে আসার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। একটা পর্যায়ে কবিরাজ বলে যে ভাই, আমাকে মাফ করবেন, আমি পারছি না, আপনারা দয়া করে একটু অন্য কাজ দেখেন। তখন তার পরিবার খুবই ভেঙে পড়ে যায়। এক তো ছেলেকে পাচ্ছে না, ইতিমধ্যে কিন্তু তার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, সে কিন্তু অ্যাটেন্ড করতে পারে নাই। প্রচণ্ড দুশ্চিন্তার মধ্যে তার পরিবার দিন কাটাতে থাকে, খাওয়া দাওয়া নাই কারো ঠিক মতো। কিন্তু একটা দিন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যায়, কেউ চিন্তাই করতে পারে না যে এরকম ঘটনা ঘটবে। একদিন সকালবেলা ফজরের আজানের পর দেখে যে রাশেদের কণ্ঠ, সবাই শুনতে পায় রাশেদের কণ্ঠ। রাশেদ ডাকছে, ওর মাকে ডাকছে, ওর বাবাকে ডাকছে, ওর দাদাকে ডাকছে। ফজরের আজানের পর সবাই রুমের বাইরে আসে দেখে যে রাশেদ উঠানে দাঁড়িয়ে আছে। তখন রাশেদকে জিজ্ঞেস করা হয় যে বাবা, কই থেকে আসলি এতদিন পর? তোকে আমরা তো ভেবেছিলাম যে তোকে আমরা আর পাবো না, তুই কীভাবে আসলি? তখন বলে যে আমি সবই বলবো, আমার সাথে কিছু ঘটনা ঘটে গেছে যা আসলে বলার মতো না, তোমরা আমাকে 4টা খেতে দাও, আমি খুবই ক্ষুধার্ত, অনেক দিন হলো ভাত খাই না। তখন তার বাবা মা রান্নাবান্না করে এবং রান্নাবান্না করে খাওয়ায়। এবং তারপর তিনি বর্ণনা করে, তার দাদুর কাছে বর্ণনা করে যে আমি সেই রাত্রে ঘুমিয়েছিলাম, তো সেই পরীটা আবার আসে। সে আর একা আসে না, তার সাথে তার দলবল নিয়ে আসে। আসার পর ওই যে কবিরাজ দাদু আমার বাড়িটা বন্ধ করে দেয় এবং তারা কি যেন করে এবং পরীরা মিলে চারদিকে
আমার রুমের চারপাশ দিয়ে ঘুরতে থাকে, এটা আমি জানালা দিয়ে দেখতে পাই। এবং একটা পর্যায়ে 7-8 মিনিট পর দেখা যায় যে তাদের আর ঘোরা বন্ধ করে দেয়। কবিরাজ যে ব্ল্যাক ম্যাজিকটা করে দিয়ে গেছিলো সেটা তারা ভেঙে ফেলে এবং সবাই মিলে জানালা দিয়ে আমার রুমের মধ্যে প্রবেশ করে। আমি তখন খুব ভয় পেয়ে যাচ্ছিলাম। তারা সবাই মিলে আমাকে ধরার পর দরজা খোলার পর আমাকে নিয়ে চলে যায়। একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেখানে আবার ঘুমন্ত অবস্থায় আমি আবারও একটু সেন্স ফিরে পাই। দেখি যে আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তারা কোন এক রাজ্যে, পৃথিবী থেকে অন্য একটা রাজ্য, এবং পৃথিবীর বাইরে কোনো রাজ্য হবে এত সুন্দর, চারপাশে এত ফুল ফলাদি এবং আশেপাশে শুধু নারী আর নারী। একটা পুরুষও আমি দেখলাম না সেখানে, শুধু নারী আর নারী। চারপাশে নারীরা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসতেছে অনেকে এবং আমাকে নিয়ে যাচ্ছে সেই পরীটি, যে পরীটি আমার সাথে সহবাস করত। এবং সেই নারীটি অন্য নারীর সাথে পরিচয় করে দিচ্ছে এবং কি জানে তারা নিজেদের মধ্যে কথা বলতেছে, আমি সেটা বুঝতে পারি। এবং একটা পর্যায়ে আমাকে একটা রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যায় এবং একটা বেডে নিয়ে যেয়ে শুয়ে দেয় এবং সেই বেডটা হবে নিশ্চয়ই কোনো রাজার বেড হবে, এরকম ফিল হলো আমার। আমি শুয়ে আছি, সেই পরীটি আমার দিকে আবারও তাকিয়ে থাকে। কিন্তু মজার বিষয় কি জানো, আমি এতদিন সেখানে ছিলাম কিন্তু সেই পরীটি আমার সাথে কখনোই আর অনৈতিক কোনো কাজ করে নাই, কোনো শারীরিক সম্পর্ক করে নাই। সেই পরীটা আমার প্রচণ্ড যত্ন নেয় এবং আমার যখন খাওয়ার সময় হয়, যখন আমার ফিল করি যে আমার ক্ষুধা লাগছে, ঠিক সেই সময় পরীটি বিভিন্ন ফলমূল নিয়ে আসি এবং আমার মুখের মধ্যে দেয়, আমি সেটা খাই। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো আমি তখনও বুঝতে পারি না যে আমি কি ঘুমন্ত আছি না জাগ্রত আছি। আমি চোখ খুলতে চাই, পারি না। আমার মনে হয় যে না, আমি ঘুমিয়ে আছি, আমি রুমের মধ্যে আছি, আমি এটা একটা স্বপ্ন দেখছি। আবার কিছুক্ষণ পরে মনে হয় যে না, আমি ঘুমিয়ে না, আমি বাস্তবে আছি, এরকম ফিল হয়। একটা পর্যায়ে পরীটি আমাকে বিয়ের প্রস্তাব দেয়, বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো আমি মাথা নাড়িয়ে বলি না না না। তো পরীটি খুব রিকোয়েস্ট করে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা এখানেই থাকবো, তোমাকে কেউ আমার থেকে নিতে পারবে না। তখন আমি ঘুমন্ত অবস্থায় আমি তাকে না নিষেধ করি এবং আমার কসম দেই, আমি বলি তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার সাথে আমার অনুমতি ছাড়া এরকম কোনো কাজ করবা না। তখন সে বিবাহ যে পথটা এটা থেকে বিরত থাকে, এই কথাটা সে আমার শোনে। এভাবে চলতে থাকে, কোনো সে অনৈতিক সম্পর্ক করে না, আমাকে খাওয়ায়, আমাকে যত্ন নেয়। এবং সেই পরীটি একটা মা ছিল, সে মাটা খুবই রাগান্বিত, একটা জল্লাদ টাইপের মহিলা এবং তার মেয়ের সাথে খুবই বাজে ব্যবহার করে। কেননা সে আমাকে নিয়ে এসেছে, তার মা চায় না যে কোনো মানব জাতির সাথে তার মেয়ের সম্পর্ক হোক। সে মেয়েটা তার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করে, বলে যে আমার যত কিছু হয়ে যাক একে আমি ছাড়বো না, একে আমি বিয়ে করবই। তার মাটা তাকে বোঝায় যে তুই একটা জিন জাতি, তুই মানব জাতির সাথে কীভাবে সম্পর্ক করতে চাস, এরকম তারা একটা ফিল পাই আমি এরকম। এবং আমার রুমের মধ্যে এই সকল ঘটনা ঘটে। একটা পর্যায়ে তার মা বলে যে তুই যা করিস কর, তোকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এরকম আসলে তাদের ভাষাটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু তাদের দুজনের ঝরগার এবং তাদের কথোপকথন দেখে যেটা আমি বুঝতে পারলাম এরকম কিছু একটা হবে। একটা পর্যায়ে পরি বলে যে শোনো, আমি তোমাকে কিছু কথা বলি, এবং বাংলায় বলে তুমি আর কখনো কোনো কবিরাজের আশ্রয় নেবে না। যদি কবিরাজের আশ্রয় নিয়ে আমাকে যাওয়া তুমি আটকিয়ে দাও তাহলে কিন্তু তো এর পরিণাম খুবই খারাপ হবে। তো তোমাকে দীর্ঘদিন আমি এখানে রেখেছিলাম, আসলে তোমাকে আমি এখানে দীর্ঘদিন আটকিয়ে রাখার জন্য রাখি নাই, তোমাকে এটা বুঝিয়েছি যে আমি কিন্তু অনেক কিছু পারি, কিন্তু তোমার সাথে কোনো কিছু করছে না, এটা বুঝিয়ে দিলাম। পরবর্তীতে তুমি যদি আমার থেকে দূরে থাকার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে একদম পার্মানেন্টলি তুলে নিয়ে আসবো, আর কিন্তু তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো না। তোমাকে আমি রেখে আসবো, কিন্তু তুমি কোনো কবিরাজ বা কোনো কিছু অনৈতিকতার আশ্রয় নেবে না আমাকে তাড়ানোর জন্য। যদি তারাও, তোমার পরিবারের সাথে কিন্তু ভালো কিছু হবে না, তোমার সাথে ভালো কিছু হবে না। এরপর আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি যে আমি আমার রুমের মধ্যে চলে আসছি, এবং ঘুম থেকে ওঠার পর আমার কাছে মনে হলো যে এত সময় কি আমি শুয়ে স্বপ্ন দেখলাম, এতগুলো কাহিনী ঘটলো। কিন্তু এটা যে স্বপ্ন না, পরবর্তীতে আমি বুঝতে পারি। আমার আস্তে আস্তে বিষয়টা সব ক্লিয়ার হয়ে যায় যে না, এরকম তো স্বপ্ন হয় না। তখন আমি বুঝতে পারি হ্যাঁ, আসলেই ঘটনাটা সত্য ছিল। এবং তারপর আমি শুনতে পাই ফজরের আজান, এবং আমি দরজাটা খুলে তোমাদের সবাইকে ডাক দিই। উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায় যে একটা মানুষের সাথে কিভাবে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তার দাদা দাদি এবং পরিবার সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং নামাজ পড়ে। যাই হোক না কেন, তাদের সন্তানকে তো ফিরে পেয়েছি। তবে তারা কিন্তু খুবই চিন্তিত। পরীর সেই একটা হুঁশিয়ারি যে এর পরবর্তী তোরা যদি কোনো পদক্ষেপ নিস, এর পরিণাম কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোদের পড়তে হবে। তারা খুবই শঙ্কিত।
এভাবে চলে যায় বেশ কিছুদিন। সে আর পরীক্ষায় অ্যাটেন্ডও করে না এবং সে আস্তে আস্তে আরও শুকিয়ে যেতে শুরু করে। তার পরিবারও কোনো কবিরাজের দ্বারস্থ হতে সাহস পায় না এরকম ঘটনা ঘটবে বলে। কিন্তু দেখে যে প্রতিনিয়ত তার সাথে এরকম ঘটনা ঘটতেছে, ছেলেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো ছেলেটা একটা সময় মারা যাবে। তার এক আত্মীয়র পরামর্শে বলে যে যা হয় হোক ভালো একটা কবিরাজ দেখাবো। তখন তারা অনেক খোঁজখবর নিয়ে একটা ভালো একটা কবিরাজ তাদের বাড়িতে নিয়ে আসে। কবিরাজের কাছে বিস্তারিত ঘটনাটা খুলে বলে। তখন কবিরাজ বলে, আসলে বিষয়টা আমি দেখছি, এরকম ঘটনা এর আগেও আমি একটা ফেস করেছি। তবে আমি যে কেসটা হ্যান্ডেল করছিলাম, সে কেসটা ছিল পরীটা তাকে নিয়ে যেতে চাইছিল বা তার আশেপাশে ঘুরতো, তাকে বিভিন্ন কথা বলতো চল আমার সাথে, কিন্তু এত ডিপলি এবং পরীটা যে তাকে নিয়ে গেছিল এরকম ঘটনা আমি কখনোই ফেস করি নাই। তবে আমার বিশ্বাস আমি এটা হ্যান্ডেল করতে পারবো। তার পরিবার প্রচুর রিকোয়েস্ট করে যে আপনার যেভাবে হোক এটা আমাদেরকে উদ্ধার করে দেন, যা চান আপনি যা চান আমরা তাই দিব। তো কবিরাজটা বলে ঠিক আছে, এটার জন্য আমার একটা প্রিপারেশন নিতে হবে, আর আমরা আর একটা ফাঁদ পাতবো। এই ফাঁদটা হলো যখনই পরীটা আসবে আমি তাকে আটকিয়ে ফেলবো। এর জন্য আমার কিছু রিকোয়ারমেন্ট দরকার। তখন বলে যে ওর দাদা বলে যে কি দরকার। তখন বলে যে কবরস্থানে যাইতে হবে এবং কবরস্থান থেকে এক মুঠো মাটি নিয়ে আসতে হবে। এক মুঠো মাটি, যে পরিমাণ মাটি উঠবে একটা মাটির জন্য সেই কবরস্থানে না পড়ে সবগুলো পলিথিনের মধ্যে নিয়ে আসতে হবে। নদীর পানি লাগবে, আরও কিছু রিকোয়ারমেন্ট দেয় ছোটোখাটো। তো এইগুলো আমাকে দিবেন, আমি আজকে রাত্রে আমি অ্যাকশনে যাব। তখন সেই দিন ওনার দাদু বিকেলবেলা গোরস্থানে যেয়ে স্বাভাবিকভাবে কবরস্থান থেকে এক মুঠো মাটি নিয়ে আসে, কোনো একটা কবর থেকে নদীর পানিও নিয়ে আসে এবং সেই কবিরাজের কাছে যা যা রিকোয়ারমেন্ট সবগুলো পৌঁছে দেয়। এবং কবিরাজ তখন জিজ্ঞেস করে পরীটা তোমার কাছে ঠিক কটার দিকে আসে। তখন রাশেদও বলে যে আনুমানিক 2:30 থেকে 3টার দিকে। তো বলে ঠিক আছে, তুমি যথারীতি ঘুমিয়ে যাবা আর তোমার সাথে কেউ থাকবে না, আর আমি আজকে পুরো রাত জাগ্রত থাকবো, তোমার কোনো সমস্যাই নাই, আর যেভাবে হোক পরীটাকে আমি আটকিয়ে ফেলবো। তখন বলে ঠিক আছে। যথারীতি রাশেদ ঘুমিয়ে যায়। আবার দেখতে পাই পরীটা তার কাছে আসে, এসে শারীরিক সম্পর্ক করতে চায় এবং শারীরিক সম্পর্ক একটা সময় করার পর যখনই সে জানালা দিয়ে বের হতে যাবে, পরীটি যখনই ধুয়োর মতো হয়ে জানালা দিয়ে বের হতে যায়, তখনই একটা বস্তার মতো কালো কোনো একটা থলে নিয়ে আসে এবং সে ওটাকে আটকিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে আটকিয়ে ফেলে বাইরে থেকে, সেই বাঁশ বাগানের বাইরে থেকে, এবং সেটাকে বন্দি করে এবং আটকিয়ে ফেলে। তখন ঠিক রাশেদ সেই মুহূর্তে জাগ্রত হয়ে যায় এবং সাথে সাথে রাশেদ রুমের দরজা খোলে এবং দরজা খুলে বাইরে আসে এবং দেখে যে কবিরাজ সেই পরীটাকে আটকিয়ে ফেলে। এবং সেই রাত্রে কবিরাজ এবং সবাইকে জানায় যে এই পরীটাকে তোমরা জীবিত রাখবা নাকি এই পরীটাকে মেরে ফেলবে। তার বাবা মা দাদা দাদি সবাই বলে যে না, যে পরীটা আমার নাতির সাথে এত বড় অনৈতিক কাজ করে যায়, ওর শরীরটা দেখছেন, তাকে জীবিত রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে। তখন রাশেদ বলে যে না, একে মারা যাবে না, একে যদি মারো তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে, একে মারা যাবে না, একে আটকিয়ে রাখিয়ে দাও। তখন কবিরাজ বলে বাবা সমস্যা নাই, আমি তো আছি, একে যদি আমরা ছেড়ে দেই তাহলে এ তোমার পিছু কখনোই ছাড়বে না, আর তুমি কিন্তু কখনো বিয়ে শাদী করতে পারবে না, আর বিয়ে শাদী করলে কিন্তু সমস্যা করবে। সবার সম্মতিতে খোলে বন্দি যে পরীটা ছিল তার মুখে কোনো কথা না শুনেই তান্ত্রিক বিষয়ে যেভাবে জিনপরি হত্যা করে সেইভাবে পরীকে হত্যা করে সেই বাঁশবাগানের পিছনে 5 হাত মাটির নিচে একদম পুঁতে দেয়। এভাবে পরের দিন সকালবেলা কবিরাজকে খুবই আপ্যায়ন করা হয়, তাকে একটা হাদিয়া দেওয়া হয় এবং তার কাছে শুকরিয়া আদায় করা হয় যে আপনি না থাকলে কি হতো। তো কবিরাজ বলে যে সব কিছু ঠিক আছে ভাবি, ওনার মাকে বলে যে ভাবি সব কিছু ঠিক আছে, সমস্যা নাই, তবে একটা কথা আমি ভাবছি এই কথাটা আপনাদের কিভাবে বলবো, ছেলেটাও খুবই ছোট, কিন্তু আপনি যদি পরবর্তী জীবনে ভালো রাখতে চান এনাকে তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। তখন ওর বাবা বলে যে বলেন কি কাজ, আপনি বলবেন আমরা করবো না। তখন বলে যে আগামী 7 দিনের মধ্যে আপনাদের ছেলেদের একটা বিয়ে দিয়ে দেয়। তার বাবা মা কথা বলে না, চুপ করে যায় যে ছেলে তো আমার ছোট, এখনই বিয়ে দিয়ে দেবো, এখন এসএসসি পরীক্ষা দেয় নাই, ওখানে কত স্বপ্ন আমাদের, আর কিছু করার নাই, এই পরীক্ষা আর আসবে না, কিন্তু এর বিয়ে দেওয়া দরকার। তখন ঠিক আছে আপনি যেহেতু বললেন তাহলে আমরা 7 দিনের মাঝে বিয়েটা দেবো। তো ওর দাদা বাবা সবাই মিলে 7 দিনের মধ্যে একটা মেয়ে খুঁজে পায় তার গ্রাম থেকে, পাশের এক গ্রামেই, তার সাথে একটা বিয়ে ঠিক করে দেয়। কিন্তু ডেটটা আসলে তারা 7 দিনের মধ্যে দিতে পারে না, এবং যে পরিবারের সাথে বিয়েটা ঠিক হয় তারা তো জানে না যে ছেলেটার এই অবস্থা। তো 7 দিনের মধ্যে দেখা যায় যে 5 দিন কেটে যায় বিয়েটা ম্যানেজ করতে, তো বাকি থাকে 2 দিন। এই 2 দিনের মধ্যে তারা বিয়েটা কি দিবে, ডেটটা এমনভাবে ফিক্স করে যে 5 দিন তো চলে যায় যে আরও 10 দিন পর বিয়েটা, এভাবে ডেটটা ফিক্সড করে। তো
তো যেহেতু মেয়ের পরিবার তাদের একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, এছাড়াও মেয়ের জন্য গহনা দিবে, আসবাবপত্র দিবে, তো সেগুলো বানানোর ব্যাপার স্যাপার আছে। তখন তো ডেট ফিক্সড করে, তো সব কিছু ভালোই চলে, মোটামুটি অনুষ্ঠান করে বিয়েটা হবে, দাওয়াত টাওয়াত সব কিছুই করে ফেলে। কিন্তু ঘটনাটা ঘটে বিয়ের 3 দিন আগে। একদিন দেখে রাশেদ আর দরজা খোলে না, তো দরজা ভেঙে দেখে ভিতরে রাশেদ নাই। তখন সবাই চিন্তিত হয়ে যায়, কী ব্যাপার, রাশেদ তো রাতে ঘুমিয়েছিল এবং দরজাও লাগানো, তাহলে রাশেদ ভিতরে নাই। রাশেদ যদি রুম থেকে বেরও হয়ে যায় তাহলে তো দরজা খোলা থাকবে, দরজা খোলা নাই, জানালাও ঠিক আছে, রাশেদ কই গেল? তখন তাদের বুঝতে বাকি রইল না রাশেদের সাথে ঘটে গেছে একটা ঘটনা। তখন তারা আবারও সেই কবিরাজের কাছে যায়। কবিরাজ এসে বলে যে, ভাবি, আমি তো বলেছিলাম 7 দিনের মধ্যে বিয়ে দিতে, আপনারা এত দেরি করছেন কেন? 7 দিন পার হয়ে গেছে, আপনারা বিয়ে দেন নাই কেন? ঘটনা তো ঘটবেই। তখন বলে যে পরীকে আমরা হত্যা করেছি, এই পরীর পরিবার রাশেদকে তুলে নিয়ে গেছে, এখন কি করা যায়? তখন কবিরাজ বলে যে কি করা যায়, এটা তো বিশাল একটা ঘটনার বিষয় হয়ে গেল। আমি তো বলছিলাম যেন যেভাবে হোক রাশেদকে আপনারা 7 দিনের মধ্যে বিয়ে দিবেন, সেটা তো আপনারা দেন নাই, এখন তো ওকে নিয়ে গেছে। কবিরাজ ছিল অনেক শক্তিশালী, সেই দিন অনেক মন্ত্র তান্ত্রিকের জোরে পরীর মাকে হাজির করে। পরীর মাকে হাজির করার পর বলে, তোরা রাশেদকে কোথায় নিয়ে গেছিস, রাশেদকে ফিরত দে। সেই তার মা বলে যে আমরা রাশেদকে ফেরত দেবো না, ওকে হত্যা করে ফেলবো, তোরা আমার মেয়েকে হত্যা করে ফেলছিস, রাশেদকে হত্যা করে ফেলবো এবং ওকে কষ্ট দিয়ে হত্যা করবো। তখন সেই কবিরাজটি তার মাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র পড়ে ফু দিতে শুরু করে এবং বলে রাখা ভালো, তার মাকে হাজির করে ওই যে রাশেদের মা আছে তার শরীরে। তো তার রাশেদের মায়ের শরীরে পড়া তেল পানি এগুলো দিতে শুরু করে। একটা পর্যায়ে সেই পরীটির মা রাজি হয় রাশেদকে ফেরত দিতে, বলে যে ঠিক আছে, রাশেদকে ফেরত দেবো, আমাকে যাইতে দে। কিভাবে তুই রাশেদকে ফেরত দিবি? বলে যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোরা রুমে যাবে, রুমে যা দেখবি রাশেদ শুয়ে আছে। বলে যে ঠিক আছে, তাড়াতাড়ি যা। এবং একটা পর্যায়ে পরি চলে যায় এবং যায় দেখে যে রাশেদ রুমে আছে, সেন্সলেস অবস্থা পড়ে আছে। পরের দিন সকালে রাশেদের জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পর দেখে যে রাশেদের সাথে কথা বলা হয় এবং রাশেদ বলে যে আমাকে তারা তুলে নিয়ে যায় এবং আমার ঘুমন্ত অবস্থায় তারা আমাকে আঘাত করে, প্রচুর পরিমাণ আঘাত করে। তারপর রাশেদকে সুস্থ করা হয় এবং যথারীতি বিয়ের যে ডেট ছিল তার একদিন পরে আবার বিয়ে দেওয়া হয়। তারপর তাদের সংসার চলতে থাকে এবং এভাবে দীর্ঘদিন ভালোভাবেই চলতে থাকে তাদের সংসার। তার বউ একটা পর্যায়ে প্রেগনেন্ট হয় এবং 5 মাসে প্রেগনেন্ট হয়। বন্ধুরা, ঘটনাটা শুরু হয় এরপর থেকে। তার ওয়াইফ 5 মাসে প্রেগনেন্ট এবং হঠাৎ করে সে বুঝতে পারে যে তার ওয়াইফের খুবই অসুস্থতা। তার ওয়াইফ জানায় যে আমার প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে এবং এই ব্লিডিংটা থামতেছে না, বাড়তেছে। তো তার ওয়াইফকে নিয়ে হসপিটালে চলে যাওয়া হয়, আলট্রাসাউন্ড করা হয় এবং আলট্রাসাউন্ড করার পর যে জিনিসটা দেখা যায়, তার ওয়াইফের প্রেগনেন্সিটা নষ্ট হয়ে যায় এবং এই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন তো পরিবার খুবই হতাশ হয়ে যায় যে কী ব্যাপার, এইভাবে বাচ্চাটা নষ্ট হয়ে গেল কেন? তখন তার ওয়াইফটা কান্না শুরু করে দেয় এবং রাশেদ খুবই সান্ত্বনা দেয় এবং বাসায় চলে আসে এবং পরিবারের সাথে ঘটনাটা শেয়ার করে। তখন তার পরিবারের বিষয়টা স্বাভাবিকভাবে নেয় যে একটা প্রেগন্যান্সি নষ্ট হতেই পারে। কিন্তু সেই রাত্রে রাশেদকে সেই পরীর মা স্বপ্ন দেখায় যে তুই কখনো বাবার মা হতে পারবি না, আমরা তোর কাছে যাইতে পারতেছি না সত্য, তুই বাবা হইতে পারবি না, সে ব্যবস্থা আমি এখান থেকেই করব। তোর ক্ষতি করতে পারবো না, কিন্তু তোর বাচ্চা আমি হতে দিব না, কখনোই না। এই স্বপ্নটা দেখার পর সে খুবই চিন্তিত হয়ে যায়, সে কখনো বাবা হতে পারবে না। এই ঘটনাটি সে তার মার সাথে শেয়ার করে, বাবার সাথে শেয়ার করে, তার বাবা মা সবাই চিন্তিত হয়ে যায়। কিন্তু এই ঘটনাটা সে তার ওয়াইফের সাথে শেয়ার করে না। তার ওয়াইফ কিন্তু এখনও বিষয়টা পুরোপুরি জানে না যে কি হয়েছে। তখন সে কবিরাজের কাছেই যাওয়ার পর বলে যে আপনি তো এই কাজ করে দিয়ে আসছিলেন, তো এখন তো এই স্বপ্নটা আমি দেখলাম এবং আমার ওয়াইফের সাথে এরকম ঘটনা ঘটছে, ওর প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে। তখন কবিরাজ বলে যে এরকম তো হওয়ার কথা না, তুমি কি কোনো আমার অমান্য করা কোনো কাজ করেছো? তখন রাশেদ বলে যে না, আমি তো আপনার অমান্য করা কোনো কাজই করিনি, আপনি যেভাবে বলছেন আমি সেভাবে চলাচল করছি এবং আপনি যে তাবিজটা আমার কাছে দিয়েছিলেন সেটাও আমার কাছে আছে। তখন কবিরাজ বলে আচ্ছা, বিষয়টা আমি দেখছি, তো চলো তোমাদের বাড়িতে যাই, দেখি কোনো সমস্যা আসলেই হয়েছে কিনা। তখন ওই কবিরাজটা রাশেদের সাথে তার বাড়িতে যায়। তো যাওয়ার পর চারপাশে তিনি যেরকম মন্ত্র পড়ে বা বিভিন্ন কেড়ে বাড়িটা বন্ধ করে রাখছিলেন এবং যেন কোনো অশুভ শক্তি ভিতরে প্রবেশ করতে না পারে এবং কুনজর না দিতে পারে, সেগুলো চেক করেন, দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এরকম হচ্ছে কেন। তখন সিদ্ধান্ত নেয় যে সেই পরীর মাকে আবারও হাজির করবে এবং তাকে একটা শায়েস্তা করবে, সে যেন কখনো আর এরকম কাজ না করতে পারে।
আবারও রাশেদের মায়ের উপর পরীকে হাজির করা হয়। তবে এখানে একটা কথা যে এই কাজগুলো করার আগে রাশেদের স্ত্রী ছিল, তিনি তো অসুস্থ ছিল, তখন তাকে বলা হয় যে বোমা তুমি তোমার বাপের বাড়িতে যাও, যে কিছুদিন রেস্ট নিয়ে আসো, এবং কলা কৌশলে রাশেদ তার বাপের বাড়িতে রেখে আসে, এবং তখন তার ওয়াইফটাও তার পাশে ছিল না। এরপর তার মায়ের শরীরে পরীটিকে হাজির করা হয়, মানে পরীর মাকে হাজির করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তুই তো আমাকে বলে গেছিলি যে তুই এই পরিবারের কোনো ক্ষতি করবি না, তুই এই কাজটা কেন করলি? তখন পরীটা বলে যে এই কাজটা তো আমি করি নাই, আমাকে দোষ দিচ্ছ কেন? তো বলে তুই তো করছিস, আর করাইছিস, আবার রাশেদকে স্বপ্নের মধ্যেও দেখাই দিছিস, বলছিস যে এই কাজটা তুই করছিস। আর তুই যদি স্বপ্ন না দেখাইতি, আমি তো তোরে চিনি, তুই তো এই কাজটা করতি, এই কাজটা তুইই করছিস। তখন বলে হ্যাঁ আমি করছি, আমার মেয়েকে তোরা হত্যা করছিস, আমি প্রতিজ্ঞা করছি তোদের কোনো ক্ষতি করতে না পারলেও এই ছেলেকে কখনোই আমি সন্তানের বাবা হতে দেব না, আমি যদি মরেও যাই আমি আমার সিদ্ধান্ত থেকে পিছপা হব না। তখন কবিরাজ বলে তোর মরে যাওয়াই ভালো, তোর জীবিত থাকার অধিকার নাই, তুই মানুষের সাথে কখনো এরকম করতে পারিস না। তোর মেয়ের সাথে যে কাজটা করা হয়েছে এটা ছিল ওর পাপের শাস্তি, কোনো জিন পরি মানুষের সাথে এরকম কাজ করতে পারে না, তোর মেয়ে সেই কাজটা করেছে, এই ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এর শাস্তি স্বরূপ তোর মেয়েকে আমি হত্যা করেছি, এখন তোকে হত্যা করব। তখন ওর মা বলে ওরে হারামজাদা কবিরাজ, তুই আমাকে হত্যা করতে পারবি না, আমি তোর ঘাড় মটকিয়ে দেব। তখন কবিরাজটা এমন এমন মন্ত্র পড়া শুরু করে এবং পড়া পানি তার শরীরে দেওয়া শুরু করে, একটা পর্যায়ে পরীর মাটা বাকরুদ্ধ হয়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। এইভাবে সেই পরীর মাকে বোতলবন্দি করে এবং বোতলবন্দি করার পর আগুনে পুড়িয়ে ফেলে এবং মেরে ফেলার পর কবিরাজ রাশেদকে এবং রাশেদের পরিবারকে জানায় যে ওনার মাকেও আমি হত্যা করে ফেলছি, তোমাদের আর কোনো সমস্যা নাই, আশা করি আর এর প্রতিশোধ নেওয়ার জন্য কেউ আসবে না, তো এর আর কোনো আত্মীয় স্বজন তোমার কাছে আসবে না, যেহেতু এদের দুজনকে মেরে ফেলছি তো ওনার আত্মীয় স্বজন ভয়ে আর আসবে না, কোনো সমস্যা নাই। তারপরও আমি বাড়িটা আবারও ডাবলভাবে পড়ে দিয়ে যাচ্ছে যাতে কোনো অশুভ শক্তি বাড়ির ভিতরে প্রবেশ না করতে। তারপরে তোমরা একটু সাবধানে থাকবে, আশা করি এরপর থেকে কোনো সমস্যা হবে না, বাবা মা সুস্থ থাকবে, পরিবারও সুস্থ থাকবে এবং ওয়াইফ তিনি এর পরবর্তীতে আশা করি মা হতে পারবে। তবে কবিরাজ যাওয়ার আগে একটা একটা শর্ত দিয়ে যায় যে আগামী 1 বছরের মধ্যে যেন তোমার ওয়াইফ প্রেগনেন্ট না হয়, তোমরা এই বিষয়টা লক্ষ্য করবা। আর ম্যাক্সিমাম সময় তুমি তোমার ওয়াইফকে ছাড়া থাকবা না, যেখানে যাও না কেন রাত্রে তুমি তোমার ওয়াইফের সাথে ঘুমানোর চেষ্টা করবা, তাহলে আশা করি আর কোনো সমস্যাই হবে না। যদিও কোনো সমস্যা হবে না, তারপরেও প্রোটেকশন হিসাবে আমি এটা বলে গেলাম। তারপর কবিরাজ সেখান থেকে চলে যায়, তারা সেইভাবেই কবিরাজের কথা অনুযায়ী কাজ করতে থাকে। দীর্ঘ 1 বছরের মধ্যে তার ওয়াইফ আর প্রেগনেন্ট হয় না এবং 1 বছর পর তারা সিদ্ধান্ত নেয় একটা বাচ্চার বাবা হতে চায় বা মা হতে চায়, এই সিদ্ধান্ত নেয় এবং ওনার ওয়াইফ কিছুদিনের মধ্যে প্রেগনেন্ট হয়। এবার আর ওনার ওয়াইফের কোনো সমস্যা হয় না, ঠিক নির্ধারিত সময় ওনার ওয়াইফের ডেলিভারি হয় এবং একটা ফুটফুটে ছেলে সন্তানও আল্লাহ দান করে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। এই ঘটনাটা যিনি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন ওনাকে অত্যন্ত ধন্যবাদ, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য।